হোয়াট ইজ এথিক্স? এথিক্স শব্দটি গ্রিক এথোস শব্দ থেকে এসেছে, যার অর্থ কাস্টম অর ক্যারেক্টার কিংবা প্রথা বা অভ্যাস, অর্থাৎ এটিমোলজিক্যালি মানব আচরণের নৈতিকতাকেই বোঝায়। আরও স্পষ্টভাবে বলা যায়, ব্যক্তি মানুষের কীভাবে আচরণ করা উচিত এবং সঠিক আচরণ ও শুদ্ধ জীবনের সংজ্ঞা অনুসন্ধান। সার্বিকভাবে বলা যায়, মানব আচরণের শুদ্ধতা বা ভ্রান্তি নিরসনের বিদ্যা। সুনির্দিষ্টভাবে বললে বলা যায়, নীতিবিদ্যা হচ্ছে একজন ব্যক্তির কীরূপ আচরণ করা উচিত সে সংক্রান্ত বিদ্যা, কিংবা বলা যায় ও সঠিক আচরণ সম্পর্কে বিদ্যা। উল্লেখ্য, এথিক্স বা মরালিটি কিন্তু এক নয়। এথিক্স হচ্ছে থিওরি আর মরালিটি হচ্ছে প্র্যাকটিস। মনে রাখতে হবে যে নীতিবিদ্যা কোনো একক ও সর্বজনীন কোনো সংজ্ঞা নেই। এর মূল কারণ, এথিক্স এমন এক বিদ্যা যার সময়ে সময়ে যুগে যুগে অর্থাৎ দেশ এবং কালের নিমিত্তে বিবর্তন ঘটেছে। সামাজিক কারণে এর রূপ বদলেছে। রাজনৈতিক প্রেক্ষাপটে এর রূপ ভিন্ন হয়ে যায়। যেমন ধরা যাক, গ্রিক চিন্তাবিদ, বিশেষ করে সক্রেটিস ও সোফিস্টদের মধ্যে দেখা যায় প্রথা অতিক্রম করে বিবেকের স্তরে পৌঁছে যায়। অর্থাৎ নৈতিকতাকে তারা দেখতেন বিচারধর্মী স্তরে, উপলব্ধ বিদ্যা হিসেবে। কিন্তু মধ্যযুগে রোমান ক্যাথলিক ধর্মযাজকদের কাছে নৈতিকতা প্রকৃত অর্থ আলাদা ছিল। নৈতিক নিয়ম তখন মানুষের কাছে বাইরের ব্যাপার, অর্থাৎ বোধশক্তির ব্যবহার বলে পরিগণিত হয়। নীতিবিদ্যা যুগ বিভাগ। মোটামুটি 4 ভাগে ভাগ করে নীতিবিদ্যার বিভিন্ন যুগ ভাগ করা হয়েছে। গ্রিক নীতিবিদ্যা খ্রিস্টপূর্ব 500 থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত সোফিস্টদের এবং সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল আলোচনা নীতিবিদ্যার ধারণা পাওয়া যায়। জ্ঞানই সদ্গুণ। সক্রেটিসের এই উক্তিটি কিন্তু সুস্পষ্ট বিবৃত হয়েছে, জ্ঞানী ব্যক্তি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। সব জীবনের জন্যই আত্মজ্ঞান বা মানুষের মধ্যে সবসময় মানব সত্তার বিবেকের বোধ সবসময় জাগ্রত থাকতে হবে এবং অর্থাৎ নিজেকে জানো। প্লেটো ও অ্যারিস্টটল গুরু মনে প্রাণে বিশ্বাস করতেন এবং তা সুষ্ঠুভাবে অনুসন্ধান করতেন। প্লেটো নৈতিক বিষয়ের জ্ঞানের নাম দেন তত্ত্ববিদ্যা বা অধিবিদ্যা জ্ঞান। বাস্তববাদী চিন্তাধারার ধারক এবং বাহক অ্যারিস্টটলের মতে মধ্যযুগে এসে নীতিবিদ্যা ধর্মের প্রভাব বিশেষ রূপে পরিলক্ষিত হয়। এই সময়ে সকল ধর্মীয় বিধিবিধান ও ধর্মযাজকদের বক্তব্যই ন্যায় অন্যায়ের নৈতিক মানদণ্ডের হিসেবে কাজ করত। সেন্ট অগাস্টিন, সেন্ট ও টমাস অ্যাকুইনিস, সেন্ট অগাস্টিন এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আধুনিক যুগে ন্যায় অন্যায়ের মানদণ্ড হিসেবে বুদ্ধিকে বেশি গ্রহণ করা হয়। বাটলার, হিউম, অ্যাডাম স্মিথ, মিল, সিজউইক, হেগেল, স্পেন্সার, গ্রিক প্রমুখ
এই সময়ে নীতি দার্শনিক হিসেবে অভিহিত হয়ে থাকেন। সাম্প্রতিক সময়ে মুর পরানীতিবিদ্যার আলোচনায় নৈতিক পদ ও ধারণার অর্থ স্পষ্ট করেছেন। নেচার অফ এথিক্স, নীতিবিদ্যার স্বরূপ নির্ণয়ে আমরা দেখি নীতিবিদ্যা যেহেতু একটি উপায় বা আদর্শ বা মানদণ্ড নিয়ে আলোচনা করে, তাই এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। নীতিবিদ্যা যেহেতু একসঙ্গে কাজ করে, অনেকে একে ব্যবহারিক বা তাত্ত্বিক বিদ্যা হিসেবে অভিহিত করেন। প্রকৃতপক্ষে নীতিবিদ্যা সব দিক দিয়ে শুধুমাত্র যে তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ নয়, বরং তাত্ত্বিক আলোচনার গুলোকেই ব্যবহারিক জীবনে সেটিকে প্রয়োগ করা যায়। নীতিবিদ্যার মধ্যে রয়েছে রাইটনেস এবং রংনেস, এই দুটি স্ট্যান্ডার্ডের ওপর ভিত্তি করে ভালো এবং মন্দ, গুড এবং ইভিল নিয়ে আলোচনা করে। এসব ছাড়াও এ পর্যায়ে আমরা নীতিবিদ্যার একটি গ্রহণযোগ্য সংজ্ঞায়ন আমরা করতে পারি। আচরণের ন্যায় বা ভালো মন্দ নিয়ে যে আলোচনা, তাকে নীতিবিদ্যা বলা হয়। এই বিদ্যা আচরণ সম্পর্কে সাধারণ মতবাদ এবং এ বিদ্যা ন্যায় বা অন্যায়, ভালো বা মন্দ পরিপ্রেক্ষিতে মানুষের ঐচ্ছিক ক্রিয়াবলীর আচরণগুলো নিয়ে আলোচনা করে থাকে। নৈতিকতার চারণভূমি হিসেবে আমরা নিম্নোক্ত বিষয়গুলো দেখতে পাই। অড বা অচিত্ত বলতে আমরা বুঝি ওই অ্যাকচুয়াল সেলফ বা আইডিয়াল সেলফের ওপর আরোপিত বিধিকে বোঝায়। হারবার্ট স্পেন্সারের মতে আমরা একটি আদর্শ সমাজে আদর্শ মানুষের অস্তিত্বকে অবশ্যই স্বীকার করি। একটি সমাজে সকল সদস্যের জীবনমান যথাসম্ভব গুণগত উন্নয়নকে সামাজিক ন্যায় বিচার বলা যায়। মানুষ যখন প্রকৃতিগত দিক থেকে, তখন আইনগুলো অকার্যকর হয়ে যায়। অন্যদিকে যখন কোনো জনগোষ্ঠী আইন মান্য করে এবং প্রজ্ঞাবান হয়ে যায়, তখন হয়তো আইনের দরকার হয় না, ততক্ষণ যোগদান হয় না, যতক্ষণ পর্যন্ত অধিক জনগোষ্ঠী সে মতের প্রতি ঝুঁকে না আসে। সেন্ট পল যেমন বলেন, এ স্কুল মাস্টার টু লিড ম্যান টু ক্রাইস্ট। আইনের শক্ত প্রয়োগ এবং জনগণের প্রয়োগের মাধ্যমে এবং জনমত প্রয়োগের মাধ্যমে মানুষ ধীরে ধীরে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে অবগত হয়। মানুষ ধীরে ধীরে তার ভেতরে আইনগত ও নৈতিক কর্তব্যের মধ্যে পার্থক্য নিরূপণ করতে, নিজেকে মেলে ধরতে শেখে। বেঁচে থাকার অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পদের অধিকার, চুক্তির অধিকার এবং শিক্ষার অধিকার। বেঁচে থাকার অধিকার এমন অধিকার মানুষের ব্যক্তিত্ব গঠন করে, নৈতিক লক্ষ্য স্থির করতে সাহায্য করে। স্বাধীনতার অধিকার থেকে ব্যক্তি বুঝতে সক্ষম হয় যে নৈতিক আদর্শ প্রতিটি ব্যক্তির সদিচ্ছা থেকেই জাগ্রত। একটি মুক্ত উন্নত জীবন গঠনের উপায় হচ্ছে সম্পদের অধিকার বাস্তবায়ন। একটি সমাজের বিকাশ নির্ভর করে একটি অধিবাসীদের পারস্পরিক সম্পর্কের বুনিয়াদের উপর। যে সমাজে ভিক্ষুক থাকে, সে সমাজে মানবাধিকার নিয়ে কথা বলাটাই নিরর্থক। প্রত্যেকে তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী শিক্ষার অধিকার রয়েছে। কেউই
সর্বোপরি কিছু সামাজিক প্রতিষ্ঠান আছে যেগুলো প্রাকৃতিকভাবে একটি শিশুর বেড়ে ওঠার সাথে সাথে তার মূল্যবোধ নৈতিক শিক্ষা লাভ করতে থাকে। এগুলো হচ্ছে শিশুর কৈশোরের অসহায়ত্ব ও পারস্পরিক বন্ধন সৃষ্টি করার ক্ষেত্র তথা পরিবার চুক্তির ভিত্তিতে গড়ে ওঠা কর্মক্ষেত্র, নাগরিক সমাজ যারা স্যানিটারি ব্যবস্থাপনা, শিক্ষা গ্রহণের উপকরণ যেমন পাঠাগার, অ্যাক্সিডেন্ট যেন না হয় তার প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ, খাদ্যে ভেজাল রোধ, অক্ষম ব্যক্তিদের জীবিকা নিশ্চিতকরণ সহ নানা বিষয়ে রাষ্ট্রকে বাধ্যকর। শুধু নাগরিক উপকরণ নয়, ধর্মীয় স্থাপনা থেকেও ব্যক্তির নৈতিক মানুষ গঠন করা হয়ে থাকে। সামাজিক কর্তৃত্ব অনুযায়ী সামাজিক ঐক্যের কেন্দ্রে এবং নৈতিক বন্ধন ও আদর্শ চর্চার অন্যতম মাধ্যম হচ্ছে বন্ধুত্বের বন্ধন। যেসব উপাদানের মাধ্যমে নৈতিক আদর্শ অনুশীলনের ব্যাখ্যা দেওয়া হলো তা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যে কোনো সভ্যতা এই পরিবর্তন ইতিবাচক বলেই মনে করে। যেমন সামাজিক অনুজ্ঞা, ন্যায় বিচার, আইন, জনমত, অধিকার, কর্তব্য, মানবাধিকার সমূহ সামাজিক প্রতিষ্ঠানসমূহ প্রতিনিয়ত পরিবর্তনশীল। তবে সভ্যতায় এ পরিবর্তন ইতিবাচক হলেই সমসাময়িক প্রগতির মাধ্যম হয়। সামাজিক প্রগতি কি ব্যক্তিকেন্দ্রিক হবে না সামাজিক হবে? নৈতিক বিচারে বলা যায়, প্রতিটি ব্যক্তি যখন অন্যের প্রগতির পথে বাধা না হয়ে নিজের প্রগতির দিকে অগ্রসর হয় তখন ব্যক্তিকেন্দ্রিক প্রগতি সামগ্রিক প্রগতিকে ত্বরান্বিত করে। নৈতিকতার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সামাজিক ন্যায় বিচার। জাস্টিস প্রক্রিয়াটি দুটি দিক রয়েছে। যখন আমরা জাস্ট ন্যায় নিয়ে বলে জাস্ট ল অর জাস্ট গভর্নমেন্ট নিয়ে বলি, মিল তার ইউটিলিটারিয়ানিজম বইতে মিল তার গ্রন্থে এই দুই ধরনের জাস্টের মধ্যে নৈতিকতার ক্ষেত্র তৈরির অর্থে জাস্টিস প্রত্যয়টি ব্যবহার করেছেন। আমাদের কোনটি করা উচিত, আমাদের কেন করা উচিত, ভালো কি মন্দই বা কি, এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নীতিবিদ্যক তত্ত্বসমূহ সামনে এসেছে। নীতিবিদ্যক তত্ত্বসমূহকে দুই ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ এ সকল তত্ত্ব প্রদানের ক্ষেত্রে একদল সমর্থন গোষ্ঠী মনে করেন ঔচিত্যের প্রশ্নে বৌদ্ধিক প্রবৃত্তি মানদণ্ড হওয়া উচিত। অন্য দল মনে করেন ঔচিত্যের প্রশ্নে সহজাত প্রবৃত্তি এর দাসত্ব বরণ করে চলে বৌদ্ধিক প্রবৃত্তি। অর্থাৎ আমরা সহজাত প্রবৃত্তির কাছে অসহায়, একদিকে বুদ্ধি, অন্যদিকে সহজাত প্রবৃত্তি, একদিকে প্রজ্ঞা, অন্যদিকে কামনা বাসনা। আমরা প্রত্যেকেই নীতিবিদ্যক সিদ্ধান্ত গ্রহণে এই দুইয়ের ডান দিক সম্পর্কে জালে আবদ্ধ হয়ে পড়ি। এ দ্বন্দ্ব উত্তরণের জন্যই পণ্ডিতজন মনে করেন নৈতিক অবধারণের আসল কর্তাই হচ্ছে বিবেক। নৈতিক নিয়ম বা অবধারণের গ্রহণযোগ্য সংজ্ঞা নির্ণয় করতে আমাদের জানতে হবে কী ধরনের আইন নৈতিক নিয়ম। আইনকে দুটি রীতির ভিত্তিতে ভাগ করা হয়। একদিক দিয়ে আইন পরিবর্তনীয় ও অপরিবর্তনীয়, অন্য দিক দিয়ে আইন লঙ্ঘন করা যায় এবং আইন লঙ্ঘন করা যায় না।
এই চারটির উপর ভিত্তি করে আইনকেও চারটি ভাগে ভাগ করা যায়। আইন পরিবর্তনীয় এবং লঙ্ঘন করা যায় না। আইনগুলো অপরিবর্তনীয় কিন্তু লঙ্ঘন করা যায়। আইনসমূহ লঙ্ঘন করা যায় কিন্তু অপরিবর্তনীয় আইনসমূহ লঙ্ঘনও করা যায় না, পরিবর্তনও করা যায় না। সামগ্রিকভাবে নীতিবিদ্যার আইনগুলো এই তৃতীয় শ্রেণীর, অর্থাৎ নৈতিক নিয়মগুলো শর্তহীন আদেশসমূহ জীবনের বিভিন্ন পর্যায়ে অবস্থানের প্রেক্ষিতে এরা সবসময় অপরিবর্তনীয়। এই ডায়াগ্রামটি নীতিবিদ্যার তত্ত্বের উপর ভিত্তি করে গঠিত। নানা প্রেক্ষাপট, নানা উপযোগিতার ভিত্তিতে এই তত্ত্বগুলো ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দার্শনিক কর্তৃক প্রদত্ত বিভিন্ন তত্ত্বমূলক সমন্বয় আমরা পরিলক্ষিত করি। বর্তমানে ডায়াগ্রামটি আমাদের সামনে এসেছে। এটি অনস্বীকার্য যে তত্ত্বগুলো প্রদানের মূল লক্ষ্যই হলো গুড ব্যাড। এখন আমরা দেখি নৈতিক দ্বন্দ্ব দূরীকরণের জন্য কতিপয় নৈতিক তত্ত্বের নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা শুরু করি কনসিকুয়েন্সিয়াল থিওরি দিয়ে। কোনো কাজের মূল্যায়ন করার সময় এর ফলাফলকে বিচার করা হয়। যেমন ইগোইজমকে বলা হচ্ছে একজন ব্যক্তি নিজস্ব সর্বোচ্চ সুবিধা বিবেচনায় কোনো কাজের নৈতিক মূল্য নিরূপণ করা হবে। এবং পরবর্তীতে আসে উপযোগবাদ বা ইউটিলিটারিয়ানিজম। 18 শতকে বেনথাম সর্বপ্রথম দেখান যে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বোচ্চ সুখ আনয়নকারী কাজটি নৈতিক মূল্য সর্বাধিক। নন কনসিকুয়েন্সিয়াল বা তত্ত্ববিদ্যার তত্ত্বসমূহের আলোচনা। এটা হচ্ছে থিওরিজ অফ ডিউটি বা আমার দায়িত্ব বা উদ্দেশ্য দ্বারাই পরিচালিত। বেনথামের সমসাময়িক ইগোইজম বা এজ অফ হিউম্যানিটিজমে কান্ট থেকে শুরু করে আর নতুন আরও তত্ত্ব আসলো, যে তত্ত্বকে সমকালীন চিন্তাবিদরা মনে করলেন সকল ক্ষেত্রে প্রযোজ্য একটি পরিপূর্ণ তত্ত্ব হচ্ছে থিওরি অফ ডিউটি। এ তত্ত্বে 3টি দিক রয়েছে। প্রথমত, কিছু সার্বজনীন আইন আছে যা নৈতিক বিচারে আমাদের সকলের অবশ্য কর্তব্য, যেমন কখনো মিথ্যা কথা না বলা। দ্বিতীয়টি হচ্ছে উপায় বা উদ্দেশ্য সংক্রান্ত, অর্থাৎ মানুষকে তার কাজের অন্তর্নিহিত মূল্যের ওপর বিচার করতে হয়। কখনোই কোনো উদ্দেশ্য সাধনের জন্য বিচার করতে হয় না। পরিশেষে সদিচ্ছার ধারণা প্রবর্তন করেন, অর্থাৎ কোনো কাজ করার অভিপ্রায় শুভ বা ভালো বা কল্যাণকর ছিল না, সেটি একমাত্র বিচার্য বিষয় হতে পারে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কাছ থেকে আমরা অন্যভাবে কিছু তত্ত্ব পাই, যাকে এখন মূল্যতত্ত্ব নামে অভিহিত করা হয়েছে। এই তত্ত্ব অনুসারে আমাদের প্রত্যেকেরই উচিত নিজেকে একজন আদর্শ ব্যক্তিত্ব রূপান্তরিত করা, কিংবা একজন আদর্শ ব্যক্তি যেভাবে নৈতিক কাজ করেন তাকে অনুসরণ করে আমাদের প্রতিটি কাজ করা উচিত। আমাদের প্রজ্ঞা ও সাহস অবলম্বন করে চলা উচিত। পরিশেষে আমরা এথিক্স অফ নলেজ নামে একটি জ্ঞান তত্ত্ব নামে আমরা নতুন একটি তত্ত্ব সম্পর্কে আলোচনা করব।
আমাদেরকে আমাদের সমাজের অন্যান্য নারীদের প্রতি যত্নশীল হতে হবে। এটি একটা নারীবাদী মতবাদ যার সমাজে নারী ও পুরুষ সকল শক্তিকে একত্রিত করেছে। তাই অ্যাপ্লিকেশন অফ এথিক্যাল থিওরিজ বলে অভিহিত করা হয়। আমরা একটা নারী থিওরিগুলো একটু বোঝার চেষ্টা করি। এই পিটার সিঙ্গার প্র্যাকটিক্যাল এথিক্স, যে সিঙ্গার বলেন, বিজ্ঞান ও জ্ঞানের অন্যান্য শাখার মতো নীতিবিদ্যা কোনো ব্যবহারিক জ্ঞান প্রদান করে না, বরং একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞানের প্রকৃতির ন্যায় হিসেবে বিবেচনা করা হয়, যা ব্যবহারিক নৈতিক সমস্যার সময় কিছু নীতিভিত্তিক আইন বা সূত্র প্রয়োগ করে থাকে। পিটার সিঙ্গার এখানে নরমেটিভ থিওরিজ বইতে একটি প্রত্যয়ের অবতারণা করেছেন। এটি বোঝার জন্য আমাদেরকে একটি উদাহরণের সাহায্য নিতে যাব এবং সমস্যাটির নাম দিই ট্রলি প্রবলেম। এটি নৈতিক করণীয় সংক্রান্ত সমস্যা। এই সমস্যাটিকে আমরা দুটি বিকল্প আছে। একটি আয়রন চেস্ট বা ট্রলি আছে। এখন লিভারটি টান না দিয়ে ট্রলিটিকে সোজা পথে যেতে দেওয়া এবং 5 জন লোককে মরতে দেওয়া। যদি তুমি নেহাত টান না দাও তাহলে কেউ দূরে চলে যাবে এবং 5 জন লোককে মরতে দিতে হবে। এবং যদি তুমি লিভারটি টান দিয়ে ট্রলিটিকে বিকল্প পথে নেয়া এবং 1 জন লোককে মরতে দেওয়া। তাহলে 1 জন লোক মারা যাবে। অর্থাৎ এখানে কিন্তু দুটি বিকল্প রয়েছে। যদি তুমি টান না দাও তাহলে 5 জন মারা যাবে, আর যদি তুমি টান দাও তাহলে 1 জন মারা যাবে। এই সমস্যাটিকে আমরা বিভিন্ন তত্ত্বের আলোকে বিচার করতে পারি। যেমন অব্লিগেশন বেসড তত্ত্ব হিসেবে অধিবর্ধক তত্ত্ব। এই অধিবর্ধক তত্ত্ব অনুসারে কারোর সম্মতি না ব্যতীত তুমি কারোর মারার অধিকার রাখো না। কোনো একক ব্যক্তির সম্মতি ছাড়া তুমি কাউকে মারার অধিকার রাখো না। এই সিস্টেম অনুসারে তুমি লিভারটি টানতে পারো না। নরমেটিভ থিওরির অর্থাৎ কনসিকুয়েন্সিয়াল আউটকাম বেসড থিওরিতে এটা তত্ত্ব অনুসারে যথাসম্ভব ব্যক্তির জীবন বাঁচাও। মানে তোমার পক্ষে যতগুলো ব্যক্তির পক্ষে সম্ভব এবং কারোর জীবন হানি ঘটলেও তুমি যদি বেশি লোককে বাঁচাতে পারো তাহলে তুমি সেটা করতে পারবে। তারপরে তৃতীয় থিওরিটি হচ্ছে ক্যারেক্টার বেস থিওরি বা ভার্চু এথিক্স। এখন তোমার অভিপ্রায় দ্বারা কি কল্যাণ হলো, মানে তোমার যে উদ্দেশ্যটা ছিল সেই অভিপ্রায় কাজটি দ্বারা যদি কল্যাণ বয়ে আসে, কি কল্যাণ সাধিত হয়ে আসে, এই মত অনুসারে তুমি যে কোনোটাই করতে পারো। লিভারটি টানও দিতে পারো, নাও দিতে পারো। নৈতিক দিক থেকে যে কোনোটাই সঠিক হতে পারে। মানুষের জীবনে 3টি পরম মূল্যবোধ রয়েছে: সত্য, সুন্দর ও মঙ্গল। আমাদের যে কোনো জীবনের এই 3টি প্রধান দিকের উপর মনোনিবেশ করতে হবে। এবং এই চেতন জীবনের মধ্যে রয়েছে জানা, অনুভব করা ও কাজ করা। আমরা এক একজন এক একভাবে সত্যকে জানি। সঠিক কাজটিও এক একজন এক একভাবে করে থাকে। তাই
যুক্তিবিদ্যা, নন্দনতত্ত্ব ও নীতিবিদ্যা একই প্রকৃতির তিন ধরনের আদর্শনিষ্ঠ বিদ্যা। জীবনের তিনটি পর্যায়ের সাথে সংশ্লিষ্ট জ্ঞানের এই শাখা তিনটে আমাদের জীবনবোধ সৃষ্টি করে, মানুষকে মানবীয় বোধে জাগ্রত করে। থ্যাংকস ফর ওয়াচিং।